শেষ পার্সেলটা ডেলিভারি করতে করতে অনেকটা রাত হয়ে গেল। আজ আবার বাড়ি ফিরবার একটু তাড়াও আছে। আজ স্বর্ণালীর জন্মদিন। ওকে নিয়ে আজ একটু বেরোবার কথা। মেয়েটা বারবার করে বলেছিল আজ একটু তাড়াতাড়ি কাজ শেষ করতে, কিন্তু সেই দেরি হয়ে গেল। এক একজন কাস্টমার এতটা দেরি করিয়ে দেয়। ম্যানেজার এখন আবার ফোন করে কেন? ফোনটা ধরতেই ম্যানেজার বললেন, হ্যাঁ অনির্বাণ, কোথায় আছো? এই তো বাড়ি ফিরছি স্যার। শোনো না, বাড়ি ফিরো না, একটু অফিসে এসো। এখন কেন? আমার তো কাজ শেষ হয়ে গেছে, এখন আবার অফিসে যাব কেন? আসলে আর একটা পার্সেল আছে, একটু ইমার্জেন্সি। কিন্তু আমার যা লিস্টিং ছিল আমি তো তা করে দিয়েছি। হ্যাঁ জানি এটা তোমার নয়, আসলে বিট্টু তো আজকে আসেনি, এটা ওর অর্ডার লিস্টে ছিল। তুমি এটা একটু ডেলিভারি করে দাও, বেশিক্ষণ লাগবে না। কিন্তু আরে এত কিন্তু করার কি আছে? তুমি কামাই করলে কেউ না কেউ তো তোমার পার্সেলটা ডেলিভারি দিয়ে দেয়, তাই না? এসো তাড়াতাড়ি এসো, কিচ্ছু করবার নেই। বেশি কথা বললে চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। তাই বাড়ি ফিরবার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে রওনা হলাম অফিসের দিকে। আমাদের মতো মানুষের পারিবারিক সকাল্লাদ থাকতে নেই। জানি তোমাকে একটু বিপদে ফেললাম, কিন্তু কাজটা তো বোঝো। পার্সেলটা আজকের মধ্যে ডেলিভারি করাটা খুবই জরুরি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পার্সেলটা নিয়ে বেরিয়ে গেলাম চাকুরিয়ার উদ্দেশ্যে। এখান থেকে বাইকে যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। শীতের রাত, শীতের পোশাক তেমন কিছুই পরে আসেনি। আজ কুয়াশা নেই বটে, কিন্তু শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে। এখন রাত 7টা মতো বাজে। ফিরতে ফিরতে রাত 9:30 তো বেজে যাবেই। ঠিক এমন সময় স্বর্ণালী ফোন করলো। স্বর্ণালীর ফোন ধরতেই স্বর্ণালী বলল, কি হলো, তুমি এখনো এলে না যে? আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি, তুমি কখন আসবে বলো তো? স্বর্ণালী, আমার আসতে একটু দেরি হবে, আর আজকে মনে হয় যাওয়া হবে না। সে কি, কেন? একটা পার্সেল নিয়ে একটু জাবলিয়া যেতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা তুমি কাজ মিটিয়ে বাড়ি ফেরো তাড়াতাড়ি, আমরা কালকে যাব খন। ঠিক আছে। এই বলে বাইকে স্টার্ট দিয়ে আবার রওনা দিলাম। সত্যি বলতে স্বর্ণালীর মতো মেয়েকে স্ত্রী হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমাদের বিয়ে হয়েছে আজ 3 বছর। 3 বছরে দারিদ্রতার যন্ত্রণার পর ওকে আর তেমন কিছু দিতে পারিনি, কিন্তু মেয়েটা আজ পর্যন্ত কোনো অভিযোগ করেনি। মেয়েটার বোঝবার একটা অসাধারণ ক্ষমতা আছে, যা হয়তো সবার থাকে না। আমার একটা ছোট্ট স্বপ্ন আছে, একটা ছোট্ট ইউটিউব চ্যানেল খুলেছি, সেটা নিয়মিত ভিডিও আপলোড করি। সেটা থেকে যেদিন অনেক টাকা রোজগার করব, সেদিন স্বর্ণালীকে একটা সোনার গহনা করিয়ে দেব। আমি বুঝতে পারি ওর সোনার গয়নার খুব শখ। চাবুলিয়া পৌঁছে দেখলাম যা ভেবেছিলাম জায়গাটা তার থেকেও অনেক বেশি অস্বাভাবিক। চারিদিকে অন্ধকার, রাস্তার ধারে একটা ল্যাম্পপোস্টও জ্বলেনি। আশেপাশে তো কোনো বাড়িঘরও দেখছি না। পার্সেলটা যাকে দিতে এসছি তার বাড়ি কোথায় কে জানে। যা, এ কি, নাম্বারটা তো সুইচ অফ বলছে। এবার কি করব? কাউকে যাকে জিজ্ঞাসা করব তেমন তো কাউকে দেখছি না। মনে হচ্ছে কপালে আজকে ভারী দুর্যোগ আছে। এমন সময় দেখলাম রাস্তার ওপাশ থেকে একজন লোক হেঁটে এদিকেই আসছে। লোকটার মুখটা একটা চাদর দিয়ে ঢাকা। আমার সামনে আসতে জিজ্ঞাসা করলাম, বলছি এখানে নরেন মণ্ডলের বাড়ি কোনটা? লোকটা কিছু না বলে আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে লক্ষ্য করলাম তার চাদরের ফাঁক দিয়ে চোখ দুটো তার ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু তার চোখ দুটো একটু কেমন যেন মরা মাছের চোখের মতো স্থির। গাটা কেমন যেন ছ্যাক করে উঠল। আবার তাকে জিজ্ঞাসা করলাম, কি হলো, চেনেন নরেন মণ্ডলের বাড়ি?
লোকটা এবার জবাব দিল, চিনি। কোন দিকে বলে দিলে আপনি যেতে পারবেন না, কানের রাস্তা, অন্ধকারে ঘুলিয়ে ফেলবেন পথ। আমি ওই দিকেই যাচ্ছি, আমারে নিয়ে চলুন, আমি নরেনের বাড়ি চিনিয়ে দেব। ঠিক আছে, উঠে আসুন। লোকটাকে বাইকে নিয়ে চললাম নয়নের বাড়ি, কিন্তু মনের মধ্যে কেমন একটা অস্বস্তি হতে থাকলো। লোকটা বাইকের পেছনে বাঁদরের মুক্তির মতো বসে, সোজা রাস্তা দিয়ে চলেছি তো চলেছি। সামনের ওই বাঁ দিকের রাস্তাটা ধরেন, ওই মাঠের রাস্তাটা। হ্যাঁ। নরেন মণ্ডলের বাড়ি ওইদিকে। হ্যাঁ, সেই জন্য তো ওই রাস্তাটা যেতে বললাম। লোকটার কথা মতো আমি মাটির রাস্তার দিকে বাইকের চাকাটা গড়িয়ে দিলাম। লোকটাকে বিশ্বাস করাটা কি ঠিক হলো? কোথায় নিয়ে যাচ্ছে কে জানে। আমাকে একা পেয়ে কি কোনো কিছু করছে? আমার কাছে তো তেমন একটা বেশ টাকা কড়িও নেই। সত্যি বাইকটা আর মোবাইলটা, আর কিছু নেই। না না, আমার চিন্তা ভাবনাও ভুল হতে পারে। রাস্তার দুধারের মাঠ, যতদূর চোখ যায় শুধু মাঠ আর মাঠ, কোনো বাড়ির চিহ্ন মাত্র দেখা যাচ্ছে না। হয়তো মাঠ পেরোলেই নরেন মণ্ডলের বাড়ি। আরও কিছুটা চলার পর রাস্তাটা একটা বাড়ির সামনে এসে থমকে গেল। বাড়িটার পেছনে জঙ্গলের সারি, আশেপাশে ছড়িয়ে রয়েছে অল্প বিস্তর জঙ্গল। এটাই কি নরেন মণ্ডলের বাড়ি? হ্যাঁ, আপনি একটু দাঁড়ান, আমি নরেনকে ডেকে দিচ্ছি। লোকটা বাইক থেকে নেমে সামনের দিকে এগিয়ে গেল। এরকম একটা শুনশান জায়গায় মানুষ থাকে কিভাবে? লোকটা বাড়ির সামনে গিয়ে নরেনকে ডাকলো, নরেন, এই নরেন। দেখলাম ভেতর থেকে একটা লোক বেরিয়ে এলো। এই ঠান্ডার মধ্যেও তার সারা গা খালি, একটা কালো কাপড় লুঙ্গির মতন করে পরা, মাথার লম্বা চুলগুলো কাঁধ পর্যন্ত ঝুলে রয়েছে। হ্যাঁ, কোথায় কোথায়? উঠোনে দাঁড়িয়ে আছে। দেখলাম লোকটা হনন করে এগিয়ে আসছে আমার দিকে। আমার সামনে দাঁড়িয়ে বলল, দিন, ওটা দিন। আমি পার্সেলটা তার হাতে তুলে দিতেই সে সেটা নিয়ে আবার হনন করে হাঁটা শুরু করলো। এই লোকটার ভাবগতিকও আমার বেশ সুবিধার লাগলো না। এখানকার লোকজন কেমন যেন। যাকে আমার কাজ মিটে গেছে, এবার এখান থেকে বেরিয়ে পড়লেই হয়। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। বেশ খানিকটা যাওয়ার পর মনে হলো, যা, একটা ভুল হয়ে গেল যে সই করানো হয়নি, ওটা তো করাতেই হবে। ওহো, আবার এতটা পথ ফিরে যেতে হবে। বিরক্ত হয়ে আবারও উল্টো দিকে রাস্তা ধরলাম। বাড়িটার উঠোনে গিয়ে দাঁড়াতেই যা দেখলাম, তাতে ভয়ে আমার সারা গা শিউরে উঠল। উঠোনের ওপর বসে আছে সেই কালো পোশাক পরা লোকটা। তার সামনে ছড়িয়ে রয়েছে কতগুলো মরার হাড়গোড় আর কত রকমের আঁকিউকি। আর এক পাশে রয়েছে একটা কঙ্কালের মাথা। তার পাশেই পড়ে রয়েছে আমার দেওয়া পার্সেলের বাক্সটা। তার মানে ওই পার্সেলে এই কঙ্কালের মাথার খুলিটা এসেছে তার কাছে। লোকটা চোখ বন্ধ করে একটা মরার হাড় হাতে নিয়ে কি সব মন্ত্র বিড়বিড় করে যাচ্ছে। বুঝলাম লোকটা সুবিধার নয়। আয়োজন দেখে মনে হলো এ এ কোনো কালো জাদুর প্রয়াস চালাচ্ছে। এই কাজ করা হয় কারো সর্বনাশের জন্য। কার সর্বনাশের জন্য এই কালো জাদুর আসর পেতেছে এই লোকটা? আমি উঠোনে এসেছি, তাতে তার কোনো উকোচাকা নেই। তার সামনে থাকা আঠা দিয়ে বানানো একটা পুতুল, দেখেই বোঝা যাচ্ছে যে সেটা একটা নারীর অবয়ব। তার মানে কোনো নারীর সর্বনাশ করতে চায় এই শয়তান লোকটা। না না, এই ধরনের মানুষের কাছে থাকাটাও বিপজ্জনক। ওর কাজে বাধা দিলে ও হয়তো আমারও ক্ষতি করে দিতে পারে। এখান থেকে চলে যাওয়া যাক বরং। আমি সে যা হোক কিছু বলে ম্যানেজ করে নেব। তাতে যদি না হয় তাতে ছেড়ে দেবো চাকরি, কিন্তু এখানের এক মুহূর্ত নয়।
এখনই এই জায়গা ছেড়ে পালাতে হবে। তাই কোনো টু শব্দ না করে সেখান থেকে চলে এলাম। রাতে বাড়ি ফিরতে ফিরতে 10টা বেজে গেল। স্বর্ণালী গিয়ে সবটা জানালাম। সব শুনে স্বর্ণালী বলল, না না, তুমি পালিয়ে এসে মোটেও ভালো করনি। তুমি ওকে বাধা দিতে পারতে, না জানি কার সর্বনাশ করে দেবে ওই শয়তানটা। স্বর্ণালী, তোমার এই কালো জাদুতে বিশ্বাস করো? যারা সত্যি করে কালো জাদু করতে পারে তারা মনে করলে যে কোনো মানুষের ক্ষতি করে দিতে পারে। সকালে ঘুম ভাঙলো অনেক মানুষের গুঞ্জনে। বিছানা থেকে নেমে বাইরে বেরিয়ে দেখলাম আমার বাড়ির ঠিক সামনে অনেক মানুষের ভিড়। সেই দিকে গিয়ে শুনতে পেলাম এক অদ্ভুত ঘটনা। স্বর্ণালী বলল, কাল রাতে চম্পা বৌদি মারা গিয়েছে। কী করে যে মরল কেউ জানে না। সকালবেলায় সুভাষদা যখন ডাকাডাকি করেও কোনো সাড়া পেল না, তখন গিয়ে দেখে এই কাণ্ড। আর সব থেকে অবাক করা বিষয় কি জানো? কি? ওই দেখো। দেখলাম ওই বাড়ির এক কোনায় পড়ে আছে একটা আঠা দিয়ে বানানো একটা পুতুল। সেটা যে একটা নারীর অবয়ব তা বোঝাই যায়। এই পুতুলটাকেই কাল রাতে আমি দেখেছি সেই চাউলিয়া ঘরের সেই উঠোনে। পুতুলটা এখানে এলো কিভাবে? তার মানে কি নরেন মণ্ডল এই চম্পা বৌদিকে কালা জাদু করে মেরে ফেলল? কিন্তু কেন? মৃত্যুটাকে ঘিরে এক একজন এক এক রকম বলতে থাকে, কিন্তু আসল সত্যিটা যে কি সেটা একমাত্র আমিই জানি। কি গো, এবারও কি চুপ করে থাকবে? না, আর আমি চুপ করে থাকবো না। সেদিন রাতে থানায় গিয়ে পুলিশকে সবটা জানালাম। তারপর পুলিশ নিয়ে গিয়ে ধরিয়ে দিলাম নরেন মণ্ডলকে। ধরা পড়ে নরেন জোর গলায় বলল, বেশ করেছি, এবার আমায় ফাঁসি দিক, শুলে চড়াক, আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার প্রতিশোধ নিয়েছি। চম্পা আমার সব শেষ করে দিয়েছে। ওর জন্য কি করিনি আমি, তবুও আমাকে বিয়ে না করে দুবাজকে বিয়ে করলো। সেদিন থেকে প্রতিজ্ঞা নিয়েছিলাম ওকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ওর জন্যই আমার কালো জাদু শেখা আমি সফল হয়েছি। আমার এত বছরের পরিশ্রম সফল হয়েছে। চন্ডা চন্ডা। গল্পটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, অনেক অনেক পরিমাণে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।